আমি ফ্যামিলি হেড হিসেবে একবার কোনো সিদ্ধান্ত নিলে তার বদলাই না। সব সার্ভেন্ট যেন দম বন্ধ করে দাঁড়িয়েছিল। প্রত্যেকে নিজের ছোট্ট জীবনের জন্য ভয় পাচ্ছিল। একজন স্বর্ণকেশী লোক অন্যায় মনে করে হেড বাটলারের দিকে তাকিয়ে বলল, ড্যাডলার, এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? তার পাশের মোটা লোকটাও আর চুপ থাকতে পারল না। নিজের নিরাপত্তার জন্য সে বলল, একজন মানুষের জন্য আমরা সবাই মরার কোনো মানে হয় না। এ কথা শুনে স্বর্ণকেশী লোকটার মুখ ভয়ে কালো হয়ে গেল। সে দাঁত চেপে বলল, এই ফ্যামিলিটাই আমাদের জীবন। এটাকে রক্ষা করতে হলে যত ছোটই হোক যে কোনো কনফ্লিক্ট দূর করতেই হবে। সরিনকে যখন দুইজন সৈনিক নিয়ে যাচ্ছিল, সে তাদের দিকে তাকিয়ে গভীর অর্থে বলল, এখন এটা তোমাদের ভুল মনে হতে পারে, কিন্তু পরে তোমরাই এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ হবে। ঠিক তখনই দরজা হঠাৎ খুলে গেল। একটা গর্জন ভেসে এলো, আমি এটা হতে দেব না। রিন ছুটে এলো, হাতে তার মাস্টারের তলোয়ার, মুখে তাড়াহুড়ো আর উদ্বেগ। রেয়া খুশিতে ভরে উঠল। অবশেষে সে ফিরে এসেছে। তার দম বন্ধ হয়ে থাকা বুকটা যেন স্বস্তি পেল। সে ডাকল, রেইন। কিন্তু বেশপের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি হাত গুটিয়ে দাঁড়ালেন, ছেলের দিকে তাকালেন কোনো আনন্দ ছাড়াই। সরিন মাকা তুলে তাকাল, কিন্তু তার চোখে রেয়ার মতো আশা ছিল না, বরং মেনে নেওয়া, আত্মসমর্পণ, যে কোনো শাস্তির জন্য প্রস্তুতি। হয়তো সে ভয় পাচ্ছিল রেইনকে জড়িয়ে ফেলবে। রেইন রাগে গর্জে উঠল, আমার অনুমতি ছাড়া কে আমার বন্ধুকে আঘাত করার সাহস দেখায়? বিশপ ঠান্ডা কণ্ঠে বললেন, আমি। একটা মাত্র বাক্য, কিন্তু তাতেই বোঝা গেল তার ক্ষমতা আর অবস্থান। রিন মরিয়া হয়ে সরিনকে রক্ষা করার চেষ্টা করল। সে বুঝতেই পারছিল না শুধু বন্ধু হওয়ার জন্য এমন শাস্তি কেন। সে বাবাকে প্রশ্ন করল, কেন? সে তো কোনো অপরাধ করেনি, শুধু আমার বন্ধু হয়েছে। রেয়া উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে পড়ল। বিশপ কঠোর কণ্ঠে বললেন, মৃত্যুদণ্ড পেতে বড় কোনো অপরাধ করার দরকার হয় না। নোবেলদের বিষয় খুব জটিল, তুমি কল্পনাও করতে পারবে না। রিন প্রতিবাদ করল, আমাদের ফ্যামিলি এই জটিলতা সামলাচ্ছে, আর আমি একজন নোবেলের ছেলে হিসেবে তার সুবিধা পাচ্ছি। কিন্তু সেই সুবিধার জন্য যদি আমাকে আমার বন্ধুকে বিশ্বাসঘাতকতা করতে হয়, তাহলে আমার সেই প্রিভিলেজ দরকার নেই। বিশপ তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, কি চাইল্ডিশ কথা! তুমি জানতে চাও সে কেন মরবে? কারণ একজন নোবেলের সাথে বন্ধুত্ব মানে সেই সম্পর্ক সমান হতে হবে। তুমি কি সত্যি মনে করো ওই কমনার তোমাকে বন্ধু ভাবে? কিসের ভিত্তিতে? তিনি আরও বললেন, এই পৃথিবীতে অনেকেই নোবেলদের ব্যবহার করতে চায়। রেইন গর্জে উঠল, সরিন কখনো এমন করবে না। বিশপ চোখ আধা বন্ধ করে বললেন, তাতে কি? আমি কিভাবে বিশ্বাস করব? তারপর সরাসরি বললেন, প্রমাণ করো তোমরা সত্যিই বন্ধু। এই কথায় রেইন থমকে গেল। প্রমাণ করো? তার মাথা ঘুরে গেল। মনে হল সব শেষ। রেয়াও অবাক, সে কল্পনাও করেনি বাবা এমন প্রশ্ন করবেন। রেইন চিন্তায় পড়ে গেল, যদি আমি প্রমাণ করতে না পারি, সব শেষ। সে কিছুক্ষণ দ্বিধায় রইল, তারপর বলল, আমার অনুভূতি। কিন্তু সে নিজেই ভাবল, অনুভূতি কি প্রমাণ করা যায়? তার মাথা এলোমেলো হয়ে গেল। সে নিজেকে সরিনের জায়গায় বসিয়ে ভাবল, আমি যদি সরিন হতাম, আমি সহজেই জিতে যেতাম। হঠাৎ একটা ধারণা মাথায় এলো। সে সরিনের দিকে তাকাল, একদম নির্ভার, চিন্তাহীন মুখ, কিন্তু চোখে অদম্য দৃঢ়তা। সেই চোখ ঠিক যেমনটা ডুয়েলের সময় ছিল। রেইন মনে করতে লাগল সরিনের কথা। রেইন সবসময় ছোট জিনিসে ফোকাস না করলে ভালো ফল পাওয়া যায়। তারপর মনে পড়ল যখন তারা কার্ডস খেলছিল, সরিন বলেছিল, অপোনেন্টের ছোট ছোট ডিটেল না দেখে পুরো পিকচার দেখো। সে এস অফ স্পেডস দেখিয়ে বলেছিল, তাহলেই তুমি তার আসল উদ্দেশ্য বুঝতে পারবে। রেইন মনে মনে শক্ত হল, পুরো পিকচার, পুরো পিকচার। সে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকাল। ড্যাড। তিনি একজন সেকেন্ড টিয়ার নোবেল, অজেন্ট ফ্যামিলির হেড, একজন সার্টিফাইড ফোর্থ টিয়ার নাইট। সে তার মাস্টারের দেওয়া তলোয়ার শক্ত করে ধরল। তার চোখে দৃঢ়তা ফুটে উঠল। হ্যাঁ, এটা বাবা ছেলের ঝগড়া নয়, এটা একটা সোর্ড ফাইট। 30 মিনিট আগে সংবাদটা পাওয়ার পরই সে বেরিয়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই তার মাস্টার তাকে থামিয়ে দিলেন। সে চিৎকার করে বলল, মাস্টার, আমাকে যেতে দিচ্ছেন না কেন? আমার বন্ধু মারা যেতে পারে। কিন্তু তার মাস্টার শান্তভাবেই দাঁড়িয়ে রইলেন, কোনো তাড়াহুড়ো নেই। হ্যাঁ, তুমি ওই লাইব্রেরিতে কাজ করা ছেলেটার কথাই বলছো, তাই না? কিছুক্ষণ থেমে তিনি আবার বললেন, কিন্তু সে তো একজন সাধারণ মানুষ। এই কথা শুনে রেইন একদম স্তব্ধ হয়ে গেল। মাস্টার, আপনি এমন মানুষ আমি জানতাম না। আপনিই তো আমাকে শিখিয়েছিলেন। সে বিশ্বাসই করতে পারছিল না, যাকে সে এতদিন সম্মান করেছে সেই মানুষটাও তার বাবার মতোই পুরনো আর কঠোর চিন্তাধারায় বিশ্বাস করে। সেই মুহূর্তে তার ভেতরটা ভেঙে পড়ে। সে নিজের আবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে চিৎকার করে উঠল, আমি যদি তলোয়ার চালাতে পারি, তাহলে আমি সবার সঙ্গে কথা বলতে পারি। তাহলে সবাই আমার বন্ধু হতে পারে। তার মাস্টার শান্ত দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে বললেন, রেইন,
তুমি কি জানো একজন নোবেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? পরিবারের মর্যাদাকে হুমকি দেয় এমন সবকিছু দূর করে দেওয়া কি স্বাভাবিক নয়? তিনি আরও ব্যাখ্যা করলেন, তুমি কি কখনো ভেবেছ তোমার বন্ধুর অবস্থান কতটা তুচ্ছ? তার মূল্য একটা মাছির মতো। পরিণতি না ভেবে তার সঙ্গে বন্ধুত্ব করেছ, এটা কি ভেবেছ? এই কথা শুনে রেইন লজ্জায় দাঁত চেপে ধরল। তার কাঁধ কাঁপতে লাগল, চোখ থেকে অঝরে পানি পড়তে লাগল। প্রতিটা অশ্রুবেন্দি তার অসহায়তা আর যন্ত্রণার প্রমাণ ছিল। কিথ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, এই সমস্যাটা তর্ক করে সমাধান করার কথা ভাববে না। রেইন মুঠি শক্ত করে ধরল। তার কণ্ঠে দৃঢ়তা, আবার একটু অসহায়তাও আছে। কিন্তু আমি কিছু না করে বসে থাকতে পারি না। বন্ধুত্বের প্রস্তাবটা আমিই দিয়েছিলাম। সে হাত তুলল, চোখে জ্বলছিল দৃঢ় সংকল্প। আমি কাপুরুষ হতে চাই না। তার প্রতিটা শব্দ যেন প্রতিকূলতার বিরুদ্ধে এক চ্যালেঞ্জ। কিথ এবার ভিন্ন দৃষ্টিতে তার দিকে তাকালেন। মনে মনে প্রশংসা করলেন, এই ছেলেটা আবেগপ্রবণ, সৎ আর নির্মল। কিন্তু এভাবে একজন মহান তলোয়ার যোদ্ধা হওয়া যায় না। তিনি নিজের তলোয়ারটা এগিয়ে দিলেন। নাও। তারপর সতর্ক করলেন, তুমি যদি এটা নিয়ে ফিরে আসতে পারো তাহলে আমি তোমাকে যেতে দেব। কিন্তু যদি মানসিকভাবে প্রস্তুত না থাকো তাহলে এক পাও বাইরে যাওয়ার কথা ভাববে না। রেইন তলোয়ারটা হাতে নিল। তার চোখে প্রতিফলিত হচ্ছিল দৃঢ়তা আর সংকল্প। এখন তাকে নিজের বিশ্বাস অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। তার চোখ জ্বলে উঠল, অটল আত্মবিশ্বাসে ভরপুর। মাস্টার, এই উপকার আমি কখনো ভুলব না। তার প্রতিটা শব্দ যেন শপথের মতো তার হৃদয়ে গেঁথে গেল। কিথ শেষবার বললেন, মনে লেখো, বন্ধুকে ত্যাগ করা মানে নিজের শরীরের একটা অংশকে ত্যাগ করা। এই কথাগুলো ছিল একসাথে সতর্কতা আর শিক্ষা। রেইনের ভেতরটা তখন ঝড়ের মতো উত্তাল। এটা একটা তলোয়ার যুদ্ধ, নিজের জীবনের বিনিময়। বর্তমান সময় ম্যানশনের গ্র্যান্ড হলে দাঁড়িয়ে রেইন তখন হঠাৎ হেসে উঠল। তার হাসি পুরো হল জুড়ে প্রতিধ্বনিত হল। সবাই শিউরে উঠল। ঠিক বলেছেন বাবা, আমি প্রায় আপনার কাছে হেরে যাচ্ছিলাম। সে গর্জে উঠল, প্রমাণ চান আমরা বন্ধু? আমার কাছে সেটাই যথেষ্ট। কারণ আমি বিশ্বাস করি সৌরিন আর আমি বন্ধু। আর আমার অস্তিত্ব সৌরিনের বন্ধু হিসাবে, এটাই প্রমাণ। তার এই তীক্ষ্ণ কথায় বিশক প্রচণ্ড রেগে গেলেন। আজে বাজে কথা। সে চিৎকার করে উঠলেন, এটা বাবা ছেলের ঝগড়া না। এখন অসংখ্য পরিবারের সুনাম ধ্বংস হয়ে যাচ্ছে। সে উন্মাদের মতো বলতে লাগলেন, পরিবারকে বাঁচাতে হলে আমি নিজের ছেলেকেও ত্যাগ করতে পারি। এই কথা শুনে সবাই স্তব্ধ। রেইন চিৎকার করে উঠল, বাবা! রেইন দৃঢ় ভঙ্গিতে দাঁড়াল। তার কণ্ঠে একটুও দ্বিধা নেই। যদি বন্ধুর জীবনের বিনিময়ে এটা করতে হয় তাহলে আমি আনন্দের সাথে এই পরিবার ছেড়ে যাব। সবাই আতঙ্কে জমে গেল। বিশাপ ক্রোধে ফেটে পড়লেন। দাঁড়িয়ে উঠে গর্জে উঠলেন, এই ছেলেটা, তলোয়ার তোলো। যদি সত্যিই মনে করো সে তোমার বন্ধু তাহলে এখানেই জীবন বাজি রাখো। এক মুহূর্তও দেরি না করে রেইন তলোয়ার বের করল। তলোয়ারের ঝনঝন শব্দ যেন ঘোষণা করল, বাবা ছেলের সম্পর্ক ভেঙে পড়তে চলেছে। বিশাপ হতওয়াক, তুমি নিজের বাবার বিরুদ্ধে তলোয়ার তুললে? রেইন শান্তভাবে তলোয়ার সামনে ধরল, চোখে তীক্ষ্ণ দৃঢ়তা। আমি আপনার দিকে তলোয়ার তাক করিনি বাবা, আমি শুধু আমার বিশ্বাস দেখাচ্ছি। বিশপ বুক চেপে ধরলেন, যেন হতাশ। তোমার আবার বন্ধু? তুমি তো অন্য পরিবারগুলোর সাথেও মিশতে পারো না। হয়তো কারণ তুমি অন্য নোবেলদের স্তরে পৌঁছাতে পারো না। তিনি আবার রেইনের মন ভাঙার চেষ্টা করলেন। এখন তুমি শুধু তোমার চেয়ে দুর্বল কাউকে নিজের পাশে রেখে নিজেকে সান্ত্বনা দিচ্ছ। কিন্তু না। সে একটু নিচু গলায় বলল, এইবার তুমি ভুল করছো বাবা। তার চোখ যেন আগুনের মতো জ্বলছিল, স্থির, অটল। তার দৃষ্টিতে ছিল আত্মবিশ্বাস আর নিজের ওপর অটল বিশ্বাস। সে ধীরে ধীরে তার তলোয়ার নামিয়ে দৃঢ় কণ্ঠে বলল, সরিন আমার বন্ধু, আর সে আমার থেকেও ভালো। আমি চাই সরিনকে সাহায্য করতে, যেন সে আরও উঁচু জায়গায় উঠে নিজের আলোয় জ্বলতে পারে। তার এই দৃঢ়তা সরিনকে পর্যন্ত অবাক করে দিল। বিশাপ রাগে আর লজ্জায় ফেটে পড়লেন। তিনি আঙুল তুলে চিৎকার করে বললেন, তুমি কি ওই ছেলেটাকে মিথ্যে বলেছ? তাকে কি বুঝিয়েছ যে একজন কমানার একজন নোবেলের বন্ধু হতে পারে? তার কথাগুলো যেন ধারালো ছুরির মতো সোজা গিয়ে আঘাত করল সরিনের আত্মসম্মানে। সে সঙ্গে সঙ্গে অস্বীকার করল, না। রেইন তখন সামনে এসে দাঁড়াল, যেন তাকে ঢাল হয়ে রক্ষা করছে। তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি। সরেন, তুমি এখানেই থাকো, আমি তোমাকে প্রোটেক্ট করব। সরেন বুঝতে পারল এই মুহূর্তটাই সবকিছুর জন্য সিদ্ধান্তমূলক, শুধু তার নিজের জন্য নয়, তাদের বন্ধুত্বের জন্যেও।
সে সরাসরি ডাকল, রেইন। নিজের নাম শুনে রেইন থেমে গেল। সরিন সবকিছুর দায় নিজের ওপর নিয়ে বলল, সবকিছুর দায়িত্ব তোমাকে নিতে হবে না, আমার অংশের দায়িত্ব আমি নিজেই নেব। রেইন অবাক হয়ে তার দিকে তাকাল। সরিন মনে করল সেই মুহূর্ত যখন রেইন তার দিকে হাত বাড়িয়েছিল। সে ধীরে ধীরে বলল, যেদিন তুমি আমাকে বন্ধু হতে বলেছিলে সেদিনই বুঝেছিলাম একদিন আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, তোমার বন্ধু হব না নিজের জীবন বাঁচাব। তার চোখ ভরে উঠল কৃতজ্ঞতায়। সে রেইনের দিকে তাকিয়ে বলল, এখানেই যদি আমার মৃত্যু হয় তবুও তোমার বন্ধু হওয়ার জন্য আমার কোনো আফসোস নেই। রেইন মাথা নিচু করল, তার চোখে পানি ভরে উঠল। এই সত্যিকারের বন্ধুত্ব তাকে কখনো হতাশ করেনি। লজ্জা মিশ্রিত কণ্ঠে সে বলল, ঠিক তাই। হঠাৎ সে মাথা তুলে বিশপের দিকে চিৎকার করে বলল, আমি সেটাই বলতে চাই। তার এই কথাগুলো যেন বজ্রের মতো প্রতিধ্বনিত হল, তাদের বন্ধুত্ব আর তার অটল সংকল্পের শক্ত প্রমাণ হয়ে। তার হৃদয়ে ভরেছিল বিশ্বাস আর দৃঢ়তায়। সে জানত সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রেইন আবার জোরে বলল, আমি একা হয়ে গেলেও আমরা বন্ধু থাকব। তার এই শক্ত তীক্ষ্ণ কথাগুলো শুনে বিশপ কিছুক্ষণ নির্বাক হয়ে শুধু তাকিয়ে রইলেন। একপাশে দাঁড়িয়ে থাকা রিয়া এই দৃশ্য দেখে আবেগে কেঁদে ফেলল। সে মনে মনে ভাবল, আমরা হয়তো এখনও ইম্যাচিওর, কিন্তু আমরা মানুষ, আমাদের অনুভূতি আছে। একজন সত্যিকারের বন্ধু কখনো তোমার পিছন ঘুরে চলে যায় না। দাসদাসীরাও এই দৃশ্য দেখে আবেগে ভেসে গেল। সবার চোখে পানি। প্রত্যেকেরই এমন একজন বন্ধুর প্রয়োজন, বা অন্তত তারা এমন বন্ধুর স্বপ্ন দেখে। কিন্তু তারা নিজেদের জীবনের জন্যও কাঁদছিল, কারণ তারা কখনো ভাগ্যের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি এবং নোবেল আর কমনারের মধ্যে থাকা এই শ্রেণীভেদ মেনে নিতে বাধ্য হয়েছে। এই দেওয়ালগুলো তাদের চিরদিনের জন্য সমান হওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে। হেড বাটলারও একবার রেইন আর সরিনের দিকে তাকাল। সে ভ্রু কুঁচকে জিভ দিয়ে শব্দ করল। হঠাৎ পুরো প্রাসাদে এক প্রাণবন্ত হাসির শব্দ ভেসে উঠল। কি মজার ব্যাপার! সবাই ওপরের দিকে তাকালো বিস্ময়ে। রিয়া আনন্দে বলে উঠল, গ্র্যান্ডপা। ওপরতলায় দাঁড়িয়ে ক্লাম্প নিচের দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল প্রাণচাঞ্চল্য, মুগ্ধতা আর প্রশংসা। মৃত্যুর এত কাছে থেকেও এমন আবেগঘন দৃশ্য দেখতে পাব ভাবিনি। যৌবন সত্যিই অসাধারণ। রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার সব ঠিক হয়ে যাবে। সে জানত তার দাদু থাকলে সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু বিশপের মুখে সেই স্বস্তি ছিল না। তিনি সন্দেহভরা দৃষ্টিতে বললেন, বাবা, আপনি এখানে? রেইনা তো বলেছিল আরও কয়েকদিন লাগবে। ক্লাম্প হেসে বললেন, আমি আগে চলে এসেছি। আমার এক বন্ধু একটা তরুণীর সঙ্গে পালিয়ে গেছে। এটা বলেই তিনি বসে পড়লেন। সলিনও অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। মনে মনে সে বুঝে গেল এই মানুষটা কে। তিনি হলেন থরিয়ার জেনারেল আর তৃতীয় স্তরের সোর্ডসম্যান, রেইনের দাদা। আরাম করে পা তুলে বসে তিনি বললেন, যাই হোক, এই জায়গাটা এখনও আগের মতোই কোলাহলপূর্ণ। যৌবন সত্যিই দারুণ। তিনি ছিলেন ওগেন্ট ফ্যামিলির প্রাক্তন প্রধান, ক্লাম্প ওগেন্ট। তিনি সবার সঙ্গে হেসে কথা বলছিলেন, কিন্তু বর্তমান ফ্যামিলি হেড, তার ছেলে, খুশি ছিলেন না। তিনি বিষণ্ণ মুখে বললেন, এই পরিস্থিতিতে এটা ততটা ভালো নয়। আমাদের পরিবারের সম্মান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ক্লাম্প তার কথায় কোনো গুরুত্ব দিলেন না, বরং নিচে দাঁড়িয়ে থাকা সবাইকে দেখে উত্তেজিতভাবে বললেন, এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। আমি অনেকক্ষণ ধরে সবকিছু দেখছি, এখানে সবারই কিছু না কিছু বলার আছে। তাই আগে সবার মতামত শোনা যাক, তারপর দেখা যাবে সত্যিই আমরা সম্মান হারিয়েছি কিনা। প্রথমে ডাকলেন প্রথম সাক্ষী, বড় মেয়ে, রেইনা ওগেন্ট। রেনা খুশি হয়ে উঠে দাঁড়াল। আমি সরিনকে মাত্র গতকালই প্রথম দেখেছি, কিন্তু তাতেই বুঝতে পেরেছি সে খুবই বুদ্ধিমান আর প্রতিভাবান একজন ছেলে। সে যেন একজন বক্তার মতো দাঁড়িয়ে কথা বলতে লাগল। সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। ক্লাম্প পা তুলে বসে চিবুকে হাত রেখে আগ্রহ নিয়ে তার নাতনির কথা শুনছিলেন। রেইনা বলল, এর পাশাপাশি সরিন সব চুক্তির কাজ সম্পন্ন করেছে এবং আজই তার এখান থেকে চলে যাওয়ার কথা ছিল। এই পরিস্থিতি বিবেচনা করলে এটা বলা কঠিন যে সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রেইনের কাছে গিয়েছিল। তাই আমার মতে তার কাজ পরিবারের সম্মান নষ্ট করেনি। ক্লাম্প মাথা নাড়িয়ে যেন তার কথা বুঝলেন, তারপর হালকা একটা শব্দ করলেন, বুঝলাম। যদি এমনটাই হয় তাহলে তুমি কি মনে করো? তিনি তার দ্বিতীয় নাতির দিকে তাকালেন। পরবর্তী মতামত দেওয়ার জন্য ডাকা হল সাক্ষী নম্বর 2, দ্বিতীয় পুত্র জেস ওকেন্ট। এর আগে সে কিছু বলেনি, কিন্তু তার মুখভঙ্গি থেকেই বোঝা যাচ্ছিল তার মধ্যে সরিনের জন্য কোনো সহানুভূতি নেই। সে ভ্রুকুচকে দাঁত চেপে বলল,
আমি ওই ছেলেটাকে পছন্দ করি না। তার পাশে বসে থাকা বিশপ এই উত্তর শুনে ভীষণ খুশি হলেন। তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। মনে মনে নিজের ছেলেকে প্রশংসা করলেন। ঠিকই ভেবেছিলাম, জেসের ওপর ভরসা করা যায়। কিন্তু জেস কখনোই এমন বিষয় নিয়ে মাথা ঘামায় না যা তার সাথে সরাসরি সম্পর্কিত নয়। সে আবার বলল, তবে এটা আমার বিষয় না। এই দ্বিধামিশ্রিত উত্তরে সবাই কিছুটা অবাক, আবার কিছুটা হতাশা হল। বিশপ কপাল কুঁচকে বললেন, এর মানে কি? একদিকে বলছো পছন্দ করো না, আবার বলছো তোমার কিছু যায় আসে না। জেস বুকের সামনে হাত গুটিয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ আধবোজা করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ, আমি তাকে পছন্দ করি না, কিন্তু রেইন কাকে বন্ধু বানাবে এটা আমার বিষয় না। তারপর ঠান্ডা গলায় যোগ করল, আমি শুধু চাই এই ব্যাপারটা দ্রুত শেষ হোক, যাতে আমরা রয়্যাল প্যালেসে যেতে পারি। রাইনাও তার এই আচরণে অবাক হয়ে গেল। তার চোখে এক ধরনের প্রশংসার ঝিলিক ফুচে উঠল। ভাই আর এই দিকটা সত্যিই আলাদা। বৃদ্ধ লোকটি বিশপ জোরে হেসে উঠলেন। এই জন্যই তো বলা হয়, নিজের বাড়ির মতো জায়গা আর নেই। তাহলে এবার শেষ মতামতটা শোনা যাক, যে সবচেয়ে বেশি সময় ধরে এই ছেলেটাকে পর্যবেক্ষণ করেছে। তিনি পরবর্তী সাক্ষীকে ডাকলেন, ডেপুটি বাটলার ট্যামিরা। ট্যামিরা মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার নজর গেল হেড বাটলারের দিকে। হেড বাটলার চিবুকের কাছে হাত তুলে তাকে ইশারা করছিল। মনে মনে ট্যামিরা ভাবল, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। বিশপের দৃষ্টিও তার দিকে ছিল। সবকিছু পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমরা মতামত দেওয়ার মানুষ না, আমরা শুধু প্রভুর আদেশ মানি। অবশেষে ট্যামিরা কথা বলল, সরিন। একবার হেড বাটলারের দিকে তাকিয়ে তারপর নিজের আসল মতামত দিল। আমি যে কাজগুলো দিয়েছিলাম সে নিখুঁতভাবে সম্পন্ন করেছে। শুধু তাই নয়, সে নির্ধারিত সময়ের 6 মাস আগেই কাজ শেষ করেছে। এই কথা হেড বাটলারের জন্য বজ্রপাতের মতো হল। সে কখনো ভাবেনি ট্যামিরা তার নির্দেশ অমান্য করবে। সে আসলে কি করতে চাইছে? বিশপ চুপচাপ বসে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার আগের রাজকীয় ভাবটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। তিনি ট্যামিরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি জানতে যে তারা বন্ধু? ট্যামিরা বুকের ওপর হাত রেখে সম্মানের সাথে উত্তর দিল, আমি জানতাম। ইয়াং মাস্টারের সাথে সে প্রায়ই বাইরে যেত, কিন্তু তারা বন্ধু এটা জানতাম না। তবে আমার মতে, যদি সে অসভ্য হতো তাহলে সে ওই 10,000টা বই কখনো সাজাতে পারত না। সরিন অবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি রেইন আর রাইনা ছাড়া এই ম্যানশনে আর কেউ তার পক্ষে দাঁড়াবে। কিন্তু ট্যামিরা দাঁড়িয়েছে। রাইনা হালকা হেসে তার দিকে তাকাল। অবশেষে কেউ তার পরিশ্রম আর যোগ্যতাকে স্বীকার করল। সে চুপচাপ খুশি হল। ভালো, পরিবেশটা বদলাচ্ছে। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই শেষ হয়ে গেল যখন সে বাবার দিকে তাকাল। তার চোখের দৃষ্টি একটুও বদলায়নি। বিশপ বিরক্ত হয়ে ভ্রু কুচকাল। বারবার কেউ না কেউ সরিনের পক্ষে কথা বলছে। সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাইনা বুঝতে পারল, এই পুরো ঘটনায় সরিনকে শাস্তি দিতে চায় শুধু বাবা। ঠিক তখনই এক শান্ত কিন্তু শক্তিশালী কণ্ঠ ভেসে এল। না, তিনি উঠে দাঁড়ালেন। আমি এতে একমত নই। তার কথা শুনে একসাথে রেয়া আর বিশপ বলে উঠল, বাবা। রাইনা আবার দুশ্চিন্তায় পড়ে গেল। এইমাত্র একটু স্বস্তি পেয়েছিল, আবার সব অনিশ্চিত হয়ে গেল। বিশপও অবাক হয়ে গেলেন। তিনি দ্রুত বললেন, না না, আমি বুঝতে পারছি ওরা একে অপরকে বন্ধু মনে করে। সরিন আর রেইন উদ্বিগ্নভাবে তার দিকে তাকিয়ে রইল। তিনি দুজনের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বললেন, কিন্তু এখানেই এটা শেষ করতে হবে। এই সম্পর্ক যদি চলতে থাকে তাহলে একসময় গুজব ছড়াবে, আর সেটা আমাদের রাজনৈতিক শত্রুরা দুর্বলতা হিসেবে ব্যবহার করবে। রেইন মনোযোগ দিয়ে তার প্রতিটা কথা শুনছিল। তার সব দুশ্চিন্তা যেন স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছিল। পাশে বসা জেস এখনও উদাসীন, কোনো কিছুতেই আগ্রহ নেই। তিনি আবার বলতে শুরু করলেন, আমাদের পরিবারের সবাই রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইতিমধ্যেই জেস তার সার্টিফিকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এছাড়া এতগুলো পরিবার আমার ওপর নির্ভর করে। আমি কি করতে পারি? দুই পাশে দাঁড়ানো চাকরবাকরেরা এসব শুনে ভয় পেয়ে গেল। তারা সবাই সাধারণ মানুষ। নোবেলদের জন্য কাজ করাটাই তাদের জন্য বড় সম্মান। বিশপ এবার সরিনের দিকে তাকিয়ে বললেন, সরিন, তুমি বুদ্ধিমান ছেলে। আমি বিশ্বাস করি তুমি বুঝবে। রাইনা কিছু বলতে চাইল, কিন্তু গলায় শব্দ আটকে গেল। রেইন আর চুপ থাকতে পারল না। সে দাঁত চেপে তার দিকে তাকাল। তার চোখে অটল দৃঢ়তা। বিশপ তার প্রিয় নাতির দিকে তাকিয়ে এক অদ্ভুত অনুভূতিতে ভুগছিলেন, হাসি আর কষ্টের মাঝামাঝি। তোমার এত বুদ্ধি, এত সম্ভাবনা, কিন্তু তুমি কেন আমার কথা বুঝতে পারছ না? তিনি নিজেও দ্বিধায় ছিলেন। তিনি চান রেইন দায়িত্বটা বুঝুক। তুমি জানো কত মানুষের জীবন তোমার কাঁধে নির্ভর করে? তারপর তিনি সরিনের দিকে তাকালেন। তিনি জানতে চাইলেন এই মুহূর্তে তার অনুভূতি কি, এবং রেইন এই বন্ধুত্ব থেকে কি শিখেছে। তুমি কি ভাবছ সরিন? আমার নাতিকে সত্যিকারের বন্ধুত্ব কি তা শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তারপর ধীরে বললেন, কিন্তু আমরা কি এখানেই এটা শেষ করতে পারি? সরিন আর কিছু বলতে পারল না। সে শুধু মাথা নিচু করে রইল। সে চোখ বন্ধ করল। অনেকক্ষণ কোনো উত্তর দিল না। তারপর হঠাৎ বলল, পারব না। এই উত্তর শুনে ক্লাম্প আর রিনা দুজনেই অবাক হয়ে গেল। বিশপও বিশ্বাস করতে পারছিলেন না এত জেদি হতে পারে। অগ্রাধিকার কি সেটাও বুঝতে পারছে না। যে জেস কখনো কিছু নিয়ে মাথা ঘামায় না,
সেও এবার ভিন্ন দৃষ্টিতে তাকালো তার দিকে। রিনও ভীষণ অবাক। সে ভেবেছিল সৌরিন নিজের প্রাণ বাঁচানোর জন্য ক্ষমা চাইবে আর বন্ধুত্বটা শেষ করে দেবে, কিন্তু সে এত সাহসী হবে এটা সে কল্পনাও করেনি। রিন দ্বিধায় পড়ে গেল, তার নাম ডাকতে চাইল, তারপর সৌরিনের দিকে তাকাল। সোজা সাপটা, নির্ভীক চোখ। অবশেষে সে আর থামতে পারল না। সৌরিন বুকে হাত রেখে বলল, যদি আমি রেইনের জন্য বোঝা হয়ে যাই তাহলে আমি তাকে আর কখনো না দেখলেও আমার আপত্তি নেই। কিন্তু সে এবার একদম নির্ভীক। তার মানে এই না আমি তাকে বন্ধু হিসাবে ভাবতে পারব না। সে দৃঢ় কণ্ঠে বলল, রেইন আর আমি বন্ধু। এই বন্ধুত্ব অন্য কারো কথায় ভাঙা যাবে না বা কলঙ্কিত করা যাবে না। সে সেল ক্লাম্পের দিকে তাকিয়ে বলল, আপনি যেসব বিষয় নিয়ে ভাবছেন সেগুলো আমি মানি। আপনি যা আদেশ দেবেন আমি মেনে নেব। রেইনের হাতে ধরা তলোয়ার কাঁপছিল, তার বুকের ভেতরটা পুড়ছিল। লজ্জা, অপরাধবোধ, তার চোখ দিয়ে আবারও পানি পড়ল। আমি তো এক মুহূর্তের জন্য স্বস্তি পেয়েছিলাম যে সৌরিন মরতে হবে না। এই চিন্তাটার জন্যেই সে নিজেকে ঘৃণা করতে লাগল। কিন্তু সৌরিন জানে বন্ধুকে ত্যাগ করা মানে নিজের একটা অংশকে ত্যাগ করা। রেইনের চোখ হঠাৎ বড় হয়ে গেল। তার মাস্টারের শেখানো কথা মনে পড়ল। সে দ্বিধায় ছিল, কিন্তু সৌরিন নিজের জীবন দিয়েও বন্ধুত্ব শব্দটা বাঁচাতে প্রস্তুত। রেইন নিজেকে ভীষণ লজ্জিত অনুভব করল। অবশেষে সে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, এটা আর আলোচনার বিষয় না। সে তলোয়ার আকাশের দিকে তুলে ধরল। তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল, এখানেই আমি ঘোষণা করছি। ক্লাম্প আর রেইনা ভয়ে চমকে উঠল। রেইনা চিৎকার করে বলল, না, তুমি কি করতে যাচ্ছ আমি জানি না, কিন্তু করো না। সে ভয় পেয়েছিল একটুখানি ভুলও পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু ঠাস, তলোয়ারটা মাটিতে গেঁথে দিল। শব্দটা পুরো হল কাঁপিয়ে দিল। সে এক হাঁটু মাটিতে রেখে ঘোষণা করল, আমি রেইন অজেন্ট পরিবারের তৃতীয় পুত্র আজ থেকে সৌরিনের তলোয়ার হয়ে থাকব। তার শপথ বজ্রের মতো প্রতিধ্বনিত হল। তার বাবার শরীর রাগে কাঁপতে লাগল। তিনি গর্জে উঠলেন, কি বললে? এই ছেলে? পুরো ম্যানশন কেঁপে উঠল তার রাগে। বোকা! নাইটস ওথের ব্যাখ্যা। এই শপথের ইতিহাস থরিয়া রাজ্য প্রতিষ্ঠাকাল থেকে। একসময় বিভিন্ন ছোট বড় রাজ্য নিজেদের মধ্যে যুদ্ধ করত। অটোটফি নামের এক শক্তিশালী শাসক সবাইকে একত্র করে থরিয়া রাজ্য গঠন করেন। কিন্তু শত্রু শক্তিশালী ছিল, তাই পরাজিত রাজাদের হত্যা না করে তাদের নিজেদের অঞ্চলে শাসন করতে দেওয়া হয়। তবে শর্ত ছিল, তাদের নতুন রাজার সামনে নত হয়ে শপথ নিতে হবে তারা শুধু তার তলোয়ার হবে, আর বিনিময়ে তারা নোবেল মর্যাদা পাবে। এইভাবেই নাইটস ওথ এবং নোবিলিটির জন্ম। আর এই শপথ ভাঙা মানে একটা পাগলা কুকুরের থেকেও নিকৃষ্ট হওয়া। বর্তমানে ফিরে রেইন সবাইকে দেখে দুষ্টু হেসে বলল, এখন তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই না? সবাই স্তব্ধ। এমন সিদ্ধান্ত কেউ কল্পনাও করেনি। রেইন এক হাঁটু মাটিতে, তলোয়ার শক্ত করে ধরে আছে। তার মনে পড়ল, মাস্টার, মনে হয় এবার আমি বড় বিপদ করে ফেললাম। সরিন দৌড়ে এসে তার পাশে হাঁটু ঘেড়ে বসল। রেইন, তুমি কি করছ? রেইন কোনো উত্তর দিল না, সবার দিকে তাকাল। ক্লাম্প গম্ভীর কণ্ঠে বললেন, রেইন, তুমি যদি সত্যিই বলো তুমি তার তলোয়ার হবে, তাহলে সেই ছেলেটা অবশ্যই যোগ্য, তাই না? উত্তর দাও। তিনি আরও বললেন, সে কি সত্যিই প্রতিভাবান, নাকি শুধু তোমার চোখেই? কারণ তুমি নিজে তো তেমন কিছু না। এই কথা শুনে রেইন একটু শান্ত হল, তারপর আত্মবিশ্বাসী হাসি দিল। বুকে হাত রেখে বলল, তলোয়ার বিচার করে না, শুধু রক্ষা করে। এই উত্তর শুনে সবার মুখ অন্ধকার হয়ে গেল, এমনকি সৌরিমও অবাক। হঠাৎ হাসির শব্দ ভেসে এল। ক্লাম্প জোরে হাসতে লাগলেন। হাসতে হাসতে শরীর কাঁপছে। ঠিকই বলেছ, এমন জেদি ছেলেরা এইভাবেই ওপরে ওঠে। বিশপ বিরক্ত হয়ে কপালে হাত দিলেন। আর ক্লাম্প বললেন, তোমার কথা বলার ক্ষমতা দারুণ, কিন্তু তোমার তলোয়ার চালানো দেখে তোমার বন্ধুর জন্য একটু কষ্টই হচ্ছে। রেইন অবাক হয়ে, দাদু। ক্লাম্প সরিনের কাঁধে হাত রাখলেন। ঠিক আছে, সব শেষ। এখনও সে খুব শক্তিশালী নয়, কিন্তু সে কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আমার নাতির খেয়াল রেখো। তিনি কাঁধে চাপড় দিলেন। সরিন চোখ বন্ধ করল, মুহূর্তটা অনুভব করল। তার চোখে কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাকে স্বীকার করার জন্য। ক্লাম্প হেড বাটলারের দিকে তাকিয়ে বললেন, যেহেতু তারা আজীবনের বন্ধু হওয়ার শপথ নিয়েছে, আমি তোমাকে এভাবে যেতে দিতে পারি না। হেড বাটলার, যে গাড়িতে সৌরিন বাড়ি যাওয়ার কথা ছিল সেই গাড়ি পাঠাও। তার বাবা মাকে এখানে নিয়ে আসো। সে দ্রুত আদেশটা গ্রহণ করল। জি, এখনই যাচ্ছি। দুইজন সার্ভেন্ট একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসল, তারপর টুপি পরে বেরিয়ে গেল। হেড বাটলার তখন অবাক, মনে মনে চিৎকার করছে, সিরিয়াসলি? নীল আকাশের দিকে তাকিয়ে অলস ভেসে যাওয়া মেঘগুলোকে দেখেও সে শুধু ভাবল, নোবেলদের মাথায় কি চলে এটা আমি কোনোদিন বুঝতে পারব না। রেইন অবশেষে রিল্যাক্স করল, স্বস্তির হাসি দিয়ে বলল, আহ, কি রিফ্রেশিং লাগছে। সে বিছানায় ধপ করে পড়ে গেল, হাত পা ছড়িয়ে। সাউরিন তার পাশে বসে হেসে বলল,
তোমার ফ্যামিলির এক্সপ্রেশনগুলো দেখেছ? রেইন হেসে উঠল। অমূল্য ছিল। সাউরিন হঠাৎ গম্ভীর হয়ে বলল, রেইন, নাইট সোথ, আমার জন্য তোমার এটা করার দরকার ছিল না। রেইন হঠাৎ উঠে বসল, একটু চমকে দিয়ে। আমি এটা করিনি কারণ তুমি আমার ফ্রেন্ড। তার চোখে দৃঢ়তা জ্বলছিল। আমি আমার ভাইয়ের মতো নই। তোমার মধ্যে এমন কিছু আছে যা মানুষকে আকর্ষণ করে। আমি শুধু সেই ধরনের একজনের উপর আমার জীবন বাজি ধরেছি। সাউরিন একটু লজ্জিত হয়ে গেল। কি? এটা একটু এম্প্যারেসিং। রেইন তাকিয়ে বলল, এখন আমার উপর অনেক প্রেশার লাগছে। সাউরিন হেসে বলল, তাহলে আমাকে প্রোটেক্ট করতে চাইলে তোমাকে আরও কঠোর ট্রেনিং করতে হবে। রেইনের মনে হলো যেন রক্ত উঠে আসবে। উফ, এটা তো একদম আমার দুর্বল জায়গায় আঘাত করলি। ঠিক তখনই দরজা খুলে রেইনা ঢোকে পড়ল। সে জোরে বলল, রেইন, তুমি সত্যি নাইট সোথ নিয়েছ সাউরিনের সোর্ড হওয়ার জন্য? ভেতরে ঢুটেই সে রেইনকে মাটিতে প্রায় লুটিয়ে থাকতে দেখল। এ কি অবস্থা? রেইন শেষ শক্তিটুকু দিয়ে বলল, বের হয়ে যাও। সাউরিন সাথে সাথে বলল, এটা কি বলছ? একটু আগেই তো তোমার বোন আমাদের সাহায্য করেছে। ভেতরে আসুন। রেইনা আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, ঠিকই বলেছ, আমি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। রেইন উঠে বসল, একটু চিন্তিত হয়ে। কি হয়েছে? বাবা আর দাদু কি করছে? রেইনা বিছানায় বসে বলল, ওরা এখনও সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু তুমি যেহেতু নাইট সোথ নিয়েছ, ব্যাপারটা জটিল হয়ে গেছে। তারপর সে গুরুত্বপূর্ণ খবরটা দিল, বাবা ভাবছে তোমাকে আর সাউরিনকে কাইজেন সোর্ডসম্যানশিপ একাডেমিতে ভর্তি করবে। সাউরিন অবাক হয়ে গেল, কিন্তু এতটা? রেইনা হেসে বলল, অবশ্যই, এখন তুমি ফ্যামিলি মেম্বার। তোমার ট্যালেন্ট সম্পর্কে আমি সব বলেছি। তারা চায় তোমার ক্ষমতা রেইনের ভবিষ্যতে কাজে লাগুক। এটা শুনে রেইন রেগে উঠল। আমার অনুমতি ছাড়া আমাকে স্কুলে পাঠাবে কে? আমি তো এখন সাউরিনের সাথে সময় কাটাতে পারি। রেইনা আর কিছু না বলে তাকে লাথি মেরে ফেলে দিল। এত ঝামেলা করার পরেও তোমার চাহিদা শেষ হয় না? রেইন দাঁত চেপে বলল, যাই হোক, সাউরিন সোর্ডসম্যানশিপ একাডেমিতে যাবে না। ও ফিউচারে মেজ হবে। ও ইতিমধ্যে স্পিরিট রেলম অনলক করেছে। রেইনা বিস্মিত হয়ে বলল, কি? স্পিরিট রেলম? রেইন বলল, হ্যাঁ, ও করেছে। রেইনা হতবাক, মানে তুমি একটা ফিউচার মেজের কাছে নাইট সোথ নিয়েছ? রেইন রেগে গিয়ে বলল, একটা লিমিট আছে, বের হয়ে যাও ওল্ড হ্যাগ। রেইনা একটু ভেবে বলল, তাহলে তুমি সিনথেজিয়া ব্যবহার করে স্পিরিট রেলম অনুভব করেছ আর রেইনের মুভমেন্ট পড়েছ? সে মাথা নাড়িয়ে বলল, তোমার স্পিরিট এনার্জি অনেক ডেন্স, এটা সম্ভব। সাউরিন একটু লজ্জিত হয়ে গেল, তাই নাকি? রেইনা হাসতে হাসতে বলল, তুমি অসাধারণ। এনার্জি যত কনডেন্সড হয়, স্পিরিট রেলম তত স্টেবল হয়। আর সোর্ড ব্যবহার করেও সেটা ধরে রাখা, এটা সত্যি ইমপ্রেসিভ। সাউরিন লজ্জায় লাল হয়ে গেল। রেইনা বলল, আমি দাদুকে সাউরিনের পথ নিয়ে বলবো, আর সোর্ডসম্যানশিপ একাডেমির শর্তটাও থাকবে। হঠাৎ রেইন চমকে উঠল, কি? তাহলে আমার মাস্টারের কি হবে? রেইনা শান্তভাবে বলল, মাস্টার কেথ আগেই সব জানে। গতকালই কন্ট্র্যাক্ট শেষ করেছে, কাল সকালে চলে যাবে। রেইন স্তব্ধ হয়ে গেল। সে তার সোর্ড শক্ত করে ধরল। মনে পড়ল, মাস্টার, উনি চলে যাচ্ছেন। ঠিক তখনই একজন বাটলার এসে বলল, মিস্টার সাউরিন, আপনার ফ্যামিলি এসে গেছে। তারা গেস্ট রুমে অপেক্ষা করছেন। রেইনা নরম স্বরে জিজ্ঞেস করল, কি করবে সাউরিন? সাউরিন প্রথমে শুধু হাসল, তারপর আর নিজেকে ধরে রাখতে পারল না। সে খুশিতে উঠে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি। সে এত দ্রুত দৌড় দিল যে দুইজন বাটলার ভয় পেয়ে গেল। সাবধান, সিঁড়ি। সাউরিন একটু লজ্জিত হয়ে বলল, আপনারা আগের মতোই কথা বলতে পারেন। তারা আতঙ্কে বলল, না স্যার, এমন বলবেন না, আমাদের মাথা যাবে। সে হেসে বলল, চিন্তা করবেন না, আমি কাউকে বলবো না। তবুও তারা মানল না। কিছুক্ষণ পর তারা রিসেপশন রুমের সামনে পৌঁছল। সাউরিন দরজা খুলে ভেতরে তাকাতেই চিৎকার করে উঠল, মা, বাবা! ভেতরের দুজনও আবেগে বলে উঠল, সাউরিন! সে সবকিছু ভুলে গিয়ে ছোট পাখির মতো দৌড়ে গিয়ে তাদের বুকে ঝাঁপিয়ে পড়ল। তিনজন শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরল। অতল আনন্দে ভরে উঠল চারপাশ। সাউরিন নিজের পরিবারকে দেখে অনুভব করল, তার হৃদয়টা যেন ভরে উঠছে, আবার ব্যথাও করছে।